হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি নতুন গল্প। আশা করছি তোমাদের দারুণ লাগবে, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ছোট কাকি বৌদিকে খুঁজতে গোদাম ঘরে চলে এসেছে। আমি বৌদির সাথে আছি। কাঠের ফাঁক দিয়ে দেখতে পেলাম ছোট কাকি এদিক ওদিক বৌদিকে খুঁজছে। তারপর বৌদিকে না দেখে বেরিয়ে গেল। ছোট কাকির পায়ের আওয়াজ মিলিয়ে গেল। বৌদি বলল, দেখেছ ঠাকুরপো, আরেকটু হলে ধরা পড়ে যেতাম। ধরা পড়লে কি কেলেঙ্কারি হতো বুঝতে পারছ? সত্যি বলতে আমিও ভীষণ ভয় পেয়ে গেছিলাম, কিন্তু বৌদিকে অভয় দিয়ে বললাম, কি যে বলো না বৌদি, যে জায়গায় আমরা দুজন আছি, কাকিমা কেন, কাকিমার বাপ আসলেও আমাদের কখনো খুঁজে পেত না। এখন তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও, আমি কিছুক্ষণ পরে আসছি। বৌদি কাপড় আর চুল ঠিক করে গোদামঘর থেকে বেরিয়ে গেল। বৌদির চলে যাওয়ার পর গোদামঘরটা আরেকটু ভালো করে পর্যবেক্ষণ করলাম। রান্নার কাঠের পাশাপাশি অনেক পুরাতন জিনিস আছে এই গোদামঘরে। একটা ভাঙা খাটও দেখতে পেলাম, গোদামঘরের এক কোণায় পড়ে আছে। খাটটা মাটিতে নামিয়ে কন্ডিশন দেখার চেষ্টা করলাম। খাটের কন্ডিশন ভালো না, তবে কাজ চালানোর মতো ঠিকঠাক আছে। আমি ঠিক করে ফেললাম এই গোদামঘরেই মাকে নিয়ে এসে মনের বাসনা মিটাব। আজ ছোট কাকির নাকের ডগায় বৌদিকে কাজ করে দিলাম, অথচ ছোট কাকি বুঝতেও পারল না। এর চাইতে নিরাপদ জায়গা আর হতে পারে না। এখন যেভাবেই হোক মামনিকে এখানে নিয়ে আসতে হবে। বৌদি যাবার ১৫ মিনিট পর আমি বাড়িতে ঢুকলাম। এই সময়টা বাড়ির সামনের লোনে হাঁটাহাঁটি করলাম। তাড়াহুড়োয় মনের খায়েজ মিটল না। সকালে স্নানের সময় মাকে দেখার পর থেকে একটা ঘোরের মধ্যে ছিলাম। মা ছেলের স্বাভাবিক সম্পর্ক বারবার ভুলে যাচ্ছিলাম। পূজনীয়া মাকে এক অপ্সরা নারী ছাড়া কিছুই চিন্তা করতে পারছিলাম না। নিজেকে থামাবার শত চেষ্টা যেন বিফল হয়ে যাচ্ছিল বারবার। আজ সকালে বড় কাকার কিছু অতিথি আসার কথা ছিল। সকাল পেরিয়ে দুপুর হলেও তাদের কোনো খবর নেই। দুপুরের শেষ দিকে মা আর নোলক দিদিকে পুকুরঘাটে গোসল করতে দেখলাম। মা যখন পুকুরঘাট থেকে উঠে এলো, তখন আমি চিলেকোঠায় বসা। তাদের সম্পূর্ণ স্নান দেখে মনের মধ্যে তীব্র বাসনা জাগতে থাকে। রাতে সবার সাথে খেতে বসলাম। আমাদের খাওয়া মাঝামাঝি হলে শুনতে পাই কিছু অতিথি এসেছে। বড় কাকার যে বিজনেস পার্টনারদের আজ সকালে দেখা করার কথা ছিল, এরা হলেন তারা। এনারা সকালে এসে পৌঁছাতে পারেননি, কারণ রাস্তায় নাকি গাড়ি খারাপ হয়ে যায়। সেটা ঠিক করে রওনা দিতে একটু দেরি হয়ে যায়। ফলে তারা গাজীপুরের জ্যামে আটকা পড়ে। কিন্তু অসময়ে আসায় বড় কাকা তাদের সাথে এখন বৈঠক করতে পারবেন না। তাদের জন্য আজ রাতে থাকা খাওয়ার ব্যবস্থা করতে বললেন। কাজ হবে সকালে। অনাকাঙ্ক্ষিত এই অতিথিদের থাকার ব্যবস্থা করতে গিয়ে একটা ঘর কম পড়ে গেল। ঠিক হলো আজ রাতের জন্য আমি অন্য কোনো ঘরে ঘুমাবো। আমি মনে মনে মামনি বা বৌদির সাথে ঘুমানোর প্রার্থনা করতে থাকলাম, কিন্তু শুনতে পাই মা আর আমাকে এক ঘরে থাকতে হবে। খাওয়া শেষ করে রাত কাঁচা থাকতে আমি ঘরে চলে গেলাম। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছিলাম। কোনোভাবেই নিজের ভেতর অসুর জাগতে দিতে চাচ্ছিলাম না। মায়ের সাথে আগে অনেক থেকেছি, ঘুমিয়েছি অনেক রাত, তবে আজ রাতের ব্যাপার আলাদা। জ্বরের রাতের পর থেকে কিছু একটা বদলে গেছে আমার ভেতরে। স্বাভাবিক সম্পর্ক চিন্তা করতে পারছি না কেন যেন। মা হাতের কাজ শেষ করে ঘণ্টাখানেক পর ঘরে আসলো। আমি মোবাইল ঘাঁটছিলাম। মা এসে কাপড় নিয়ে বাথরুমে চলে গেল। কিছুক্ষণ পর একটা নতুন শাড়ি পরে বের হলো। মায়ের রূপ দেখে আমার নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা আরও কঠিন হয়ে পড়ে। নিজের ভেটার এক পাশবিক পুরুষ সত্তা জেগে উঠতে থাকে। সেই সত্তা মায়ের রূপের মধু আমার চোখ দিয়ে নিংড়ে নিতে থাকে। সন্তান সত্তা আর পুরুষ সত্তার ভেতর এক যুদ্ধ চলতে থাকে। আমার হাতে মোবাইল দেখে মা বলল, রাত জেগে আর মোবাইলে ঘাটিস না, ঘুমিয়ে পড়। নতুন শাড়িতে মাকে অসম্ভব সুন্দরী লাগছিল, কিন্তু এই সময় শাড়ি বদলানোর কারণ বুঝতে না পেরে মাকে প্রশ্ন করি, এই সময় শাড়ি বদলাতে গেলে যে? আর বলিস না তোর, বড় কাকি খালা বাসন ধুতে গিয়ে শাড়িতে তরকারি ফেলে দিল। ওই শাড়ি তো আর পরে থাকতে পারি না। এই শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগছে মা। ও মা, তাই নাকি? এটা তো অনেক পুরাতন শাড়ি। শাড়িটা কে পরেছে দেখতে হবে না? আমার মা তো বিশ্বের সেরা সুন্দরী, তোমাকে সব কাপড়েই সুন্দর লাগে। মা পাশে এসে বসল।
আজ হঠাৎ মাকে একটা সুন্দরী লাগছে কেন? কোনো মতলব আছে নাকি? মতলব আছে, এবং সেটা ভীষণ ঘৃণিত। আমি পেটের কথা পেটে রেখে বললাম, কি মতলব থাকতে পারে তুমিই বলো। সেটা তুই ভালো জানিস বাপু। দেখি, আমাকে শুতে দে। সারাদিন হাড় ভাঙা খাতুনি গেছে। হ্যাঁ, সে তো হবেই। বাড়িতে যতজন লোক, সবার জন্য রান্নার কাজ করতেই তো বেলা শেষ হয়ে যায়। চাকরের কি দরকার? নিজেরাই তো সব কাজ নিতে পারি। হ্যাঁ, তাই তো। বউগুলোকে বিনে পয়সায় চাকরের মতো খাটাতে পারলে তো কাকাদের লাভই। তুই কাকাদের উপর খেপলি কেন রে? খেপলান কোথায়? আমি তোমার পা টিপে দেব মা। ও মা, আমার ছেলের সুমতি হলো দেখছি। এই তুই সত্যি করে মতলবটা বলতো। আহ মা, তুমি তখন থেকে কি মতলব মতলব শুরু করলে বলো তো? বলা নেই কওয়া নেই আমাকে সুন্দরী বলছিস, হুট করে আমার সেবা করতে চাইছিস। ব্যাপারটা কি? ব্যাপার কিছু না। আমি জ্বরে পড়লে তুমি সেবা করেছিলে, সেখানে তোমার কি মতলব ছিল বলো শুনি। ওমা, মতলব থাকবে কেন? তুই আমার ছেলে, তোর অসুখে কে সেবা করব না? তুই ছাড়া আমার আর আপন কে আছে? আমিও তো তাই বলছি। তুমি ছাড়া আমার আর আপন কে আছে? তোমাকে যে অসম্ভব ভালোবাসি। মা ইমোশনাল হয়ে পড়ে আমার কথা শুনে, আমাকে ধরে কাঁদতে শুরু করে। মায়ের ছোঁয়া পেয়ে এই সময় পরাজিত হয় আমার সন্তান সত্তা। তখন আমি এক অন্য আমি হয়ে যাই। তীব্র লালসায় মাকে ধরি। কিছুক্ষণ পর মা আমাকে ছেড়ে দিয়ে আমার কপালে গালে হামি দিতে থাকে। মায়ের চোখে কান্নার জল। আমি হাত দিয়ে মায়ের চোখের পানি মুছে দিই। মাকে বলি, তোমার জন্য আমি আছি মা। তোমার কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই। তোমার সব চাওয়া পাওয়া আমি পূরণ করে দেব। মা হাসার চেষ্টা করে বলল, আমার ছেলে দেখি বড় হয়ে গেছে, মায়ের দুঃখ কষ্ট বুঝতে শিখেছে। কিন্তু আমার কোনো ভয় নেই, দুঃখ নেই, আর নতুন করে চাওয়া পাওয়ারই বা বাকি থাকতে পারে। আমি গম্ভীর হয়ে মায়ের হাত ধরে বললাম, তুমি সব সময় মানিয়ে নিয়েছ। বাবা তোমার প্রতিদিনের পর দিন যে অবিচার করেছে, তা আর কেউ না জানুক, আমি জানি। আমার কাছে লুকানোর কিছু নেই। মা বিব্রত হয়ে আমার হাত ছাড়িয়ে নিয়ে বলল, তোর বাবা আমার সাথে কি অবিচার করল? সংসারে একটু আধটু মনোমালিন্য হবে, এটাই তো স্বাভাবিক। তোর বাবা একটু রাগী, জানি, কিন্তু সে মানুষ খারাপ না। আমি মায়ের একটা গালে হাত দিয়ে বললাম, আমার জন্মের পরে বাবা তোমাকে ছুঁয়ে দেখেছে কি আদৌ? দিনের পর দিন তুমি বাবাকে পাওয়ার জন্য বিছানায় ছটপট করতে। লজ্জা পেয়ে যায় মা আমার লাগামহীন নির্লজ্জ কথা শুনে। গাল থেকে আমার হাত ছটকা মেরে ছাড়িয়ে নিয়ে আমাকে ধমক দিয়ে বললে, কী সব আজে বাজে কথা বলছিস তুই? তোর মুখে কি লাগাম নেই? মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় ভুলে গেছিস? আমি মায়ের দুই বাহু শক্ত করে ধরে মাকে বললাম, আজে বাজে কথা না মা, আমি যা বলছি তা এক বিন্দু মিথ্যা নয়। তুমি আমায় ছুঁয়ে বলো আমি ভুল বলছি। এই কথা বলে আমি মায়ের একটা হাত আমার মাথায় রাখলাম। মা আমার মাথা থেকে হাত সরিয়ে নিয়ে বলল, তুই এসব কি শুরু করলি? আমি মায়ের হাত আবারও মাথায় নিয়ে এসে বললাম, আমার দিব্যি, বল আমি ভুল বলছি। মা মুখ নিচু করে চোখের জল ফেলতে থাকো। আমি মায়ের আরও কাছে এসে বসলাম। দুহাতে মায়ের গাল ধরে মায়ের মুখ উঁচু করলাম। মায়ের চোখের জল আঙুল দিয়ে মুছে দিয়ে মায়ের কপালে একটা হামি দিলাম। মায়ের কপালে আমার কপাল ঠেকিয়ে বললাম, আমি আর তোমার ছোট হিমেল নেই মা। আমি তোমার দুঃখ দূর করার মতো যথেষ্ট বড় হয়ে গেছি। আমি তোমাকে আর কখনো বাবার অভাব বুঝতে দেব না, কথা দিলাম তোমাকে। মা আমার দিকে বিস্ময়ে তাকিয়ে বলল, তুই কি বলতে চাচ্ছিস? তোর বাবা কিসের অভাব রেখেছে, আর তুই বাবার কোন অভাব পূরণ করবি? এই অভাব বলে আমি একটা হামি দিলাম। মা ঘটনা আকস্মিকতায় স্তব্ধ হয়ে যায়। যখন বুঝতে পারে আমি কি করছি, তখন আমাকে দু হাতে ধাক্কা দিয়ে ঠেলে সরিয়ে দেয়। তুই এটা কি করলি? তুই কি জেনে বুঝে উঠছিস? তুই পাগল হয়ে গেছিস? মা তার চেহারা দু হাত দিয়ে ঢেকে কাঁদতে লাগল। একটু পর মুখ তুলে আমার দিকে রক্তবর্ণ চোখ করে বলতে লাগল, দূর হ আমার চোখের সামনে থেকে। তোর মতো কুলাঙ্গার জন্ম দেওয়ার আগে আমার মরেন হলো না কেন? যদি জানতাম তুই বড় হয়ে এ কাজ করবি, তাহলে তোকে ছোটবেলাতেই মা কথা শেষ করার আগেই আমি মাকে আবারও একটা হামি দিই। আমি তোমাকে ভালোবাসি মা, অনেক ভালোবাসি। তুমি দিনের পর দিন বাবার অভাব অনুভব করেছ। গভীর রাতে তুমি আমাকে ধরেছ, কিন্তু মা হয়ে ছেলের সাথে সম্পর্কে জড়াতে পারোনি। আমি ছোট ছিলাম বলে মেটাতে পারোনি শরীরের ক্ষুধা। মা আমার কথা শুনে বলে, তুই এসব কি বলছিস? আমি তো মা, মা হয়ে তোর সাথে এমন কাজ করার কল্পনাও করতে পারি না কখনো। মায়ের কানে মুখ রেখে বললাম, আমাদের মা ছেলের সম্পর্কের বাইরেও একটা পরিচয় আছে মা। আমি পুরুষ আর তুমি নারী।
তুমি এতদিন নিজেকে সংযত রেখেছ, নিজেকে সতী প্রমাণ করার চেষ্টা করেছ, কিন্তু কার জন্য? যে লোকটা তোমাকে মানুষ বলে গণ্য করে না তার জন্য?